নিয়ে যে দল তৈরি হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাদেরকে কর্নার করার চেষ্টা করছে। তারপরেও কর্নার করার চেষ্টা করার পরেও এত কটা দিন অপেক্ষা করেছি আমরা নোটিফিকেশনের পরেও, যাতে করে অন্তত ফ্যাসিস্ট স্বৈরাচারী বিজেপিকে পরাস্ত করা যায় এবং রাজ্যে তৃণমূলকে হারানো যায়। কিন্তু দুঃখের বিষয়, জানি না কোন দলের মধ্যে আরএসএস এর কে ঢুকে বসে আছে বৃহত্তর স্বার্থের কথা ভেবে তৃণমূল বিজেপিকে যাতে না বাংলাতে হোঁচট খায়, হয়তো তাদের মাথায় এরকমভাবে ঢুকিয়েছে। সেই জন্য আমরা কম্প্রোমাইজ করতে করতে 20, 14, 12, 10, 9, 8, 7 এসে পৌঁছে গেলাম। তারপরেও গ্রিন সিগন্যাল পেলাম না। যারা সব থেকে বেশি বলেন আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি বা তৃণমূল বিরুদ্ধে লড়াই করি। বলছিলাম কোচবিহার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আইএসএফকে বিএনপির সঙ্গে তুলনা করেছে এবং সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না বলেছেন। যার কথা বলছেন তিনি সব সময় চাইছেন সিএএ কি করে বাংলায় হবে, তিনি সব সময় চাইছেন বিজেপির রমরমা কিভাবে বাংলায় বাড়বে। কারণ এই নির্বাচনে, এই জেনারেল ইলেকশন যে 2024 চলছে, শুরু হয়েছে নোটিফিকেশন, তৃণমূলের কাছে কোনো এজেন্ডা নাই, কোনো ইস্যু নাই যে ইস্যুকে সামনে রেখে বিজেপির ভয় না দেখিয়ে তাদের ইস্যুকে সামনে রেখে ভোটটা মানুষের কাছ থেকে চাইবে, পিছিয়ে বর্গের মানুষের কাছ থেকে চাইবে, কি সংখ্যালঘু কি সংখ্যাগুরুর কাছ থেকে চাইবে। শুধুমাত্র বিজেপির ভয় দেখানো, সিএ এর ভয় দেখানো, এনআরসির ভয় দেখিয়ে, এই গোমাংস খেতে দেবে না, এই বাবরির ভয় দেখিয়ে, জ্ঞানবাপীর ভয় দেখিয়ে, যে যতটা পারবে 1 লাখ পেলেউ থেকে শুরু করে আপনার মালদা জেলার আফরাজুলের ভয় দেখিয়ে ভোটটা শুধু এক প্রকার লুটবে। এই জায়গায় এই ভোট লুটাটা আইএসএফ বন্ধ করতে এসেছে। সেই জন্য জঙ্গলমহল থেকে শুরু করে আগামী দিনে দেখবেন মতুয়াদের মধ্যে থেকে আমাদের প্রার্থী হচ্ছেন, এসসি কমিউনিটি থেকে হচ্ছে, আপার কাস্ট থেকে হচ্ছে, মাইনরিটি কমিউনিটি থেকে হচ্ছে, সবার মিশ্রণে আইএসএফ তৈরি হচ্ছে। এতে করে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, বিজেপি তো ভয় পাচ্ছে। সেই জন্য এদের টিকিট বাঁধা নাগপুর থেকে যে স্ক্রিপ্ট বানিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জিকে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী উনি বলছেন। আমি তো এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি এতটা মিডিয়ার সামনে, মমতা ব্যানার্জি যে 42টা সিট দিয়েছেন, আমি সে চ্যালেঞ্জ করে বলছি সেই 42টা সিটে যে কটা জিতবে সে কটা দল ছাড়বে না, এটা মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিক। যদি দল ছাড়বে না এটা লিখে দিক, যদি তিনি লিখে দিতে পারেন নওশাদ সিদ্দিকীর যে আজকে 13টা প্রার্থী দিয়েছি, উপনির্বাচন সহ 14টা হচ্ছে, সবটাই প্রত্যাহার করে নেব। কিন্তু এটাও সাথে সাথে শর্তের মধ্যে লিখতে হবে মমতা ব্যানার্জি মহাশয়াকে। উনি মিমের সাথে, জিমের সাথে, হেয়ের সাথে তুলনা করে দিচ্ছেন তো, কারোর সাথে জুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তো। কিন্তু শর্ত একটা থাকবে, যদি কোনো এমপি দল ছেড়ে চলে যায়, যে সমস্ত এমপিগুলোকে অলরেডি ইডি সিবিআই মিস কল দিয়ে রেখেছে, তারা দল ছেড়ে চলে গেলে, যাদের মধ্যে এখনো গেরুয়া আছে, বাইরে সবুজ আছে, তারা দল ছেড়ে চলে গেলে মমতা ব্যানার্জি তৃণমূল সরকারকে পদত্যাগ করে নতুন করে ভোটের ব্যবস্থা করবে, টোটাল সরকারকে ভেঙে দেবে, রাষ্ট্রপতিকে বা রাজ্যপালকে চিঠি লিখিয়ে এই শর্তটা যদি ওখানে লিখে দেয়, আমরা টোটাল এই নির্বাচন থেকে কন্টেস্ট করা থেকে আমরা অব্যাহত থাকবো। ডায়মন্ড হারবারের মানুষ এবং গোটা রাজ্যের মানুষ তাদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল যে ওখানে এবার যোগদান করা হবে। যে রাজ্য কমিটির সাথে কথা না বলে আগামী বিরোধের করে দেওয়া আপনাদের মতো অত্যন্ত সুশৃঙ্খল একটি দলের পক্ষে আপনারা কি তাকে এই ব্যাপারে সতর্ক করবেন যে ভবিষ্যতে আপনি যখন না বলেন হয়েছে আমাদের ব্যাপারটা নিয়ে? দেখুন, এ বিষয়ে তো আমরা বলেছি, এবং আপনি যে প্রশ্নটা করছেন এটা আভ্যন্তরীণ সাংগঠনিক শৃঙ্খলার বিষয়। এই আভ্যন্তরীণ সাংগঠনিক শৃঙ্খলার বিষয় আমার মনে হয় কোনো রাজনৈতিক দল প্রেস কনফারেন্সে বলে না। এটা আপনার একান্তই ব্যক্তিগত কোনো জিজ্ঞাসা হতে পারে, কিন্তু সেই জিজ্ঞাসাটার সঙ্গে আমাদের আভ্যন্তরীণ সাংগঠনিক শৃঙ্খলাটা জড়িয়ে রয়েছে। সেটা কোনো রাজনৈতিক দল আশা করি প্রেস কনফারেন্সে বলবে না। না, আমি আবার আপনাকে বলছি, আমাদের আভ্যন্তরীণ রাজনৈতিক শৃঙ্খলার বিষয়ে আমরা আভ্যন্তরীণ আলোচনা করব, এর বাইরে কোনো কথা আমরা বলবো না। আমরা ব্যাখ্যা দিয়েছি আপনাদের কাছে, যথেষ্ট গুরুত্ব দিয়েই ব্যাখ্যা দিয়েছি, আপনারা এই ব্যাখ্যাতে আশা করি সন্তুষ্ট। আমি মিম বিষয়ে একটা কথা বলবো, যারা প্রশ্ন করছিলেন
তাদের জন্য বলবো একটু মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করবেন নন্দীগ্রাম মুভমেন্টে উনি যখন নন্দীগ্রামে ঢুকতে পারছিলেন না তখন ওই আসাদুদ্দিন ওয়াইসিকে ভাড়া করে নিয়ে এসে নন্দীগ্রামে ওনাকে ঢুকতে হয়েছিল। আর যারা বলছে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে আমরা বলতে চাই 2019 সালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছিল না, তাহলে বিজেপি 18টা সিট পেয়েছিল কি করে, কারা সুবিধে করে দিয়েছিল, একটু এখান থেকে জানতে চাইছি। 2022 সালে বিজেপি যে 77টা সিট জিতেছিল, 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি যে 77টা সিট জিতেছিল, আমার ওই বন্ধুদের কাছে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আইএসএফ কটায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল আর তোমরা কটায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলে, সেখানে তো তোমাদেরই প্রার্থীরা ছিল, তাহলে তোমরা সুবিধা কারা করে দিয়েছিলে আইএসএফ? এবার সেই প্রশ্নটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই। নওশাদ ভাই, যাদবপুর এবং শ্রীরামপুর এই দুটো কেন্দ্রেই তো আপনারা প্রার্থী দিচ্ছেন। সেক্ষেত্রে কি আপনাদের এই জোটের আলোচনা বা এই সমস্ত কিছু না করেই আপনারা এককভাবে সিদ্ধান্ত নেবেন, না জোটের সঙ্গে আলোচনা করে পরবর্তীকালে আলোচনা হচ্ছে সেগুলো আপনারা? আজকের প্রেস কনফারেন্সটা না বিগত দিনেরটা, কোনটার কথা বলছেন? আগামী দিনে যে আপনারা পার্টিকুলার আলোচনা করবেন। দেখুন, গত রাত পর্যন্ত আমরা আলোচনার দরজা খুলে রেখেছিলাম, ডেডলাইন কিন্তু আমাদের পক্ষ থেকে একাধিকবার দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সেই সদার্থক উত্তর আমরা এদের কাছে আসেনি। ওই 2, 3, 4 ম্যাক্সিমাম অবধি এসেছিল, আমরা নাপতে নাপতে কিন্তু অনেকটা নেমেছিলাম। ইতিমধ্যে আমরা কি দেখছি, শুধু এই আলোচনা বসাবসি হচ্ছে, সময়গুলোকে আমাদের দিক থেকে যেন দ্রুতভাবে কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু অপর প্রান্তে দেখছি যাদের সাথে আলোচনায় বসছি তারা 4টে ফেজে অনেক কটাই সিট ঘোষণা করে দিলেন। ফলে আমাদের যে সিটগুলোতে টার্গেটেড সিট হয়তো জোটের স্বার্থে সেগুলো ছাড়তে হবে সেইভাবে কিন্তু আমরা ঘোষণা করিনি, কিন্তু দেখছি যে আমাদের যে লক্ষ্যে ন্যূনতম সম্মানজনক জায়গাতে আমাদেরকেও দেওয়া হচ্ছে না। ফলে আমাদেরকে আমাদের দ্বিতীয় পর্যায়ের সিট ঘোষণা করতে আমরা এক প্রকার বাধ্য হলাম। কিন্তু আমরা অনেক চেষ্টা করেছিলাম পশ্চিমবাংলা থেকে যে বিরোধী ভোটগুলো আছে সবটা ঐক্যবদ্ধ হয়ে একটা ভাঁড়ে পড়ুক, সেটা লেফট ফ্রন্ট, আইএসএফ, কংগ্রেসের ভাঁড়টাতে পড়ুক এবং বিজেপি এবং তৃণমূলকে শূন্য হাতে আমরা ফিরাই। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করলেও আমি আবারও বলতে বাধ্য হচ্ছি, জানি না যাদের সাথে আমরা জোট করতে বসেছিলাম বা কংগ্রেসের মধ্যে হয়তো তার অজান্তেই আরএসএস এর মতদর্শ হয়তো কারো মনের মধ্যে হয়তো ঢুকে গিয়েছে, তারা চাইছে না পশ্চিমবাংলা থেকে আইএসএফ বা পিছিয়ে বর্গের কোনো দল উঠে আসুক বা এই ঐক্যবদ্ধ জোট হোক, পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপি পরাস্ত হোক। তাদের অজান্ত হয়তো আরএসএস এর মতদর্শ তাদের মধ্যে ঢুকে গিয়েছে, ওই জন্য তারা জোটটা করতে অনীহা প্রকাশ করলো। বলছি তাহলে এই যে জোট হলো না, তাহলে কি আপনারা কতটা এই ভোটে কতটা সাফল্য পাবেন বলে মনে করেন? আমরা 100% সাফল্য পাবো। সাফল্য দেওয়ার কারিগর তো আমরা নয়, মানুষ দেখছে, বাংলা জনগণ দেখছে। 2021-এ একটা দল তৈরি হয়েছে, নির্বাচন লড়াই করেছে, তারপরে কি হিংসা, তা অত্যাচার, মিথ্যা কেস, জেল, জরিমানা সব দেওয়ার পরেও প্রতিনিয়ত মানুষের হয়ে তাদের পাশে আছে এবং তাদের জ্বলন্ত ইস্যুগুলো কিভাবে আইনসভার মধ্যে তুলে ধরছে মানুষ দেখছে। আগামী দিনে পার্লামেন্টে পাঠানোর যে এই যে সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরার জন্য আইএসএফকে দরকার কি দরকার নাই তারা দেখবে। মানুষ আমাদেরকে আশা করছি দুহাত ভরে ভোট আশীর্বাদ দেবে, তাদের ভোট আশীর্বাদ নিয়ে আমরা পার্লামেন্টে যাব। অন্যথায় আমাদের পরিবর্তে যাদেরকে সুযোগ, যদি অন্য কাউকে সুযোগ দেয়, তাদের কাজকর্মের মধ্যে যদি কিছু ভুল হয়, আমরা আমাদের রাজনৈতিক ক্ষমতা অনুযায়ী সেই ভুলগুলোকে ধরিয়ে দেবো। বাম ভোট তো কিছুটা হলো তো কাটবে, কারণ যদি দাঁড়ান কারো নির্দিষ্ট কোনো ভোট নাই, এই ভোট ব্যাংকেই ধ্বংস করতে হবে। আজকে এই ভোট ব্যাংক করে কে হিন্দুর ভোট, কে মুসলমানের ভোট, কে দলিত ভোট, কে আদিবাসী ভোট, এই করে আজকে আমরা 75 বছর ধরে 17 বার আমরা এমপি পাঠালাম। দিনের শেষে আমাদের পাশের বাড়ির রাম কাকু, আমাদের পাশের বাড়ির রহিম চাচার চুলোটা ঠিকঠাক চলছে না, ক্ষুধার সূচকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ওই বিশ্বজিৎ দার পরিবারের বা নাসির সাহেবের পরিবারের ছেলে মেয়েরাও চাকরি পাচ্ছে না, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর যে বেকারত্বের সংখ্যা বাড়ছে তার প্রায় 86% আমাদের মতো যুবক হয়ে যাচ্ছে। সুতরাং এই ভোট ব্যাংকে বন্ধ করতে হবে। মানুষ ভোট দিক, উন্নয়নের নিরিখে ভোট হবে,
মানুষ ভোট দিক,